দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, তো পা ভেঙে আসলো আমার। প্রভাবশালী যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। খাল দখল করে গড়ে উঠেছে ভবন, ওয়াসার পাম্প। অল্প বৃষ্টিতেই ডুবছে মিরপুর। প্রভাবশালীদের কাছে অসহায় কাউন্সিলর। দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা। পদবীর দাপটে গাজীপুরে ছাগলকান্ডের মতিউরের অঢেল সম্পত্তি। টঙ্গীতে গার্মেন্টস কর্মী শ্যালক রাতারাতি বনে গেছেন শিল্পপতি। ভাইয়ের দখলে ১৯ কোটি টাকার জমি। ৯ ঘন্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। সরিয়ে নেওয়া হয়েছে পাহাড়িকা এক্সপ্রেসের লাইনচ্যুত দুটি বগি। রাতভর যাত্রী ভোগান্তি। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। খাল দখলই কাল হয়েছে মিরপুরের। দীর্ঘদিনের দখল আর দূষণের প্রভাবে কল্যাণপুর খালের একাংশ দখল হওয়ায় একটু বৃষ্টিতেই চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। ডুবে যাচ্ছে মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, পাইকপাড়া। নতুন সড়ক, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেও মিলছে না সুফল। দখল ঠেকাতে প্রভাবশালীদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন স্থানীয় কাউন্সিলর। তবে এভাবে দায় এড়ানোর সুযোগ নেই বলে মত নগরবিদদের। রাশিদ লিমনের রিপোর্ট। যেন বাতির নিচে অন্ধকার, উপরে ফিটফাট, ঠিক নিচেই সদরঘাট। মেট্রো রেলে যাপিত জীবনে আধুনিকতার ছোঁয়া পাওয়া মিরপুরবাসী একটু বৃষ্টিতেই নাজেহাল। এই যে বুধবার সকালে ১ ঘন্টায় ৬১ মিলিমিটার বৃষ্টিতেই পানিবন্দী শেওড়াপাড়া, কাজীপাড়া আর পাইকপাড়া। সকাল সকাল স্কুল অফিসগামীদের ডুবতে হয়েছে কোমর পানিতে। দুর্ভোগ, দুর্দশা সব যেন নেমে এসেছে এই এলাকায়। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়া। মানুষজন পড়ে যাইতেছে, তো পা ভেঙে আসলো আমার। নদী হয়ে গেছে, এখন মনে হচ্ছে নৌকা দিয়ে যাওয়া লাগে। এখন মণিপুর এলাকায় এই সাইডটা শ্যানপাড়া সবসময় পানি দেখে আইছে। তবে অল্প বর্ষায় এমন ভয়াবহতার সাক্ষী নতুন নয় এই এলাকার বাসিন্দারা। মেট্রো রেলের সঙ্গে তৈরি হয়েছে নতুন সড়ক, বসেছে সুয়ারেজ লাইন, তবু মিলছে না মুক্তি। কারণ অনুসন্ধানে একটু ভেতরে সময় সংবাদ। স্থানীয় খালগুলো থেকে স্ট্রম ড্রেনেজের পানি নেমে যাবার কথা থাকলেও কল্যাণপুর খালের শাখা উমোচা উপচে তলিয়ে গেছে আশপাশ। বুঝতে আর বাকি নেই সর্বনাশটা হয়েছে কোথায়। কথা ছিল এই পানি প্রবাহিত হবে খাল দিয়ে, তবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সেই খালের পানি এখন সড়ক দিয়ে, অর্থাৎ উপর দিয়েই প্রবাহিত হচ্ছে, যার মূল কারণ স্থানীয় কাউন্সিলর বলছে দূষণের পাশাপাশি দখলও। এবং অভিযোগ আছে এই ওয়াসার যে এই পাম্পটি বসানো হয়েছে সেটিও খালের জমি দখল করে, এবং এই পাশটাতে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে যেগুলো খালের জমির উপরেই তৈরি করা হয়েছে। এবং ধীরে ধীরে খালের দুই পাশে যারা বসতি স্থাপন করছেন তারা দখল করে নিচ্ছেন খালের জায়গা, যার পরিণাম এখন চোখের সামনে। প্রথমে ছিল ওয়াসা, এখন সিটি কর্পোরেশন আন্ডারে আসছে। সিটি কর্পোরেশন ইচ্ছা করলে এটা উদ্ধার করতে পারে। কাউন্সিলর তো কইতেছে এটা খালের উপরে হয়েছে, আমরা বলতে খাল তো দখল হয়ে যাচ্ছে। কারা করতেছে দখল? দখল করতেছে যাদের মানে করে টিনশেড বাড়ি আছে, এখন তারা কে করতেছে এটা তো না, যার জায়গা আছে এ করতেছে। আবার উন্নয়নের নামে খালের উপর কালভার্টও কম ভোগাচ্ছে না। দূষণের জন্য সাধারণ নাগরিকদের দুষলেও দখলদারদের কাছে নিজেদের অসহায় মানছেন খোদ স্থানীয় কাউন্সিলর। বলছেন দিনে দিনে প্রভাবশালীরাই গিলে খাচ্ছে এসব খাল। যারা প্রভাবশালী, যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। তো এই ধরনের আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোকের অবিরতা এবং দুপাশ যে দখল হয়ে গেছে, এই দুটি বিষয় যদি আমরা সমাধান করতে পারি, এই জোনটাতে কোনো প্রকারের জলাবদ্ধতা থাকবে না। নগরবিদরা বলছেন ক্ষমতাধারীরা কখনোই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়, তাই নগর কর্তৃপক্ষকেই দায় নিয়ে এসব খাল উদ্ধার করতে হবে। প্রভাবশালী চরিত্র যাই হোক, তাকে সেখান থেকে উৎখাত করে এই ফ্লোগুলোকে ফেরত আনা, এইটা আসলে প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, এবং এটা কাউন্সিলর সহ পুরো নগর ব্যবস্থাপনার দায়িত্ব। দখল মুক্তের পাশাপাশি দূষণ কমাতেও ব্যবস্থা নেওয়ার তাগিদ এই নগরবিদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বেরিয়ে আসছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। পদবীর দাপটে টঙ্গীতে গড়ে তুলেছেন শিল্প কারখানা। রাতারাতি গার্মেন্টস কর্মী শ্যালক বনে গেছেন শিল্পপতি, যার মালিকানায় আছেন দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারও, আর ভাইকে কিনে দিয়েছেন ১৯ কোটি টাকার জমি।
এছাড়া নামে বেনামে গড়েছেন আরও সম্পদ। রাজিবুল হাসানের প্রতিবেদন, ছবি তুলেছেন জুনাইদ রুবেল। ছেলের একটা ছাগল কাণ্ডেই সব অর্জন শেষ। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে গণমাধ্যম তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতির শিরোমণিতে আলোচনায় তাই জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর সাবেক কর্তা ব্যক্তি মতিউর রহমান। তদবির জুড়ে চেয়ারে বসে দুই হাতে কামিয়েছেন। বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। একসময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এসব বিষয়ে কথা বলতে প্রতিষ্ঠানটিতে গেলে জানা যায়, মতিউর রহমানকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর থেকে মালিক পক্ষের কেউ আর ফ্যাক্টরিতে আসছেন না। প্রথম খুলছে তো ফ্যাক্টরি, এখন পর্যন্ত কেউ আসেনি। স্থানীয় কাউন্সিলর বলছেন, 2-1 বছরের মধ্যে এই ফ্যাক্টরিটি বহুতল ভবন করে সম্প্রসারণ করা হয়েছে। পাশেই প্রায় আরও 19 কোটি টাকার জমি কিনে দেয়াল দিয়ে ঘিরে রেখেছেন মতিউরের ভাই। একসাথে সাম্মি আর কিতে কায়ুম, এই একটা জয়েনের ব্যবসা আছে। ফ্যাক্টরি এক সময় ছোট ছিল, এখন তো এটা রাতারাতি 10 তলা একটা বড় বিল্ডিং হয়েছে, 8 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। আনুমানিক যে জমিটা কিনছে, জমিটার মূল্য আছে 15 থেকে 20 লাখ টাকা কাঠা। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলে জানা গেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া ট্রি অফ পিস অ্যাওয়ার্ডের সঙ্গে ইউনেস্কোর সম্পর্ক নেই বলে জানিয়েছে সংস্থাটি। শিক্ষামন্ত্রীর পাঠানো চিঠির জবাবে ইউনেস্কো জানায়, এই পুরস্কার দেওয়ার আগে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। এছাড়া বাকুতে অনুষ্ঠিত পুরস্কার প্রধান অনুষ্ঠান আয়োজনে ইউনেস্কোরও কোনো সংশ্লিষ্টতা ছিল না। গত মার্চ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস আজারবাইজানের রাজধানী বাকুতে ট্রি অফ পিস নামে একটি অ্যাওয়ার্ড পান। তবে এই অ্যাওয়ার্ডকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে চালিয়ে দেওয়া হয়। এমনকি খোদ ইউনুস সেন্টারও বিবৃতি দিয়ে এই পুরস্কারকে ইউনেস্কোর অ্যাওয়ার্ড বলে প্রচারণা চালায়। এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে এলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল বরাবর একটি চিঠি পাঠান। ইউনুস সেন্টার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বরাত দিয়ে যে সংবাদটি প্রচারিত হয়েছে সেটি প্রতারণামূলক এবং সর্বৈব মিথ্যে। এর প্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল অ্যান্থনি অহেমেং বোমাহ এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে জানান, ট্রি অফ পিচ ইউনেস্কোর উইল অ্যাম্বাসেডর হেদভাসেরের একটি ভাস্কর্য। ট্রি অফ পিচ ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ডও নয়। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ট্রি অফ পিচ প্রদানের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি বলে জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল। এছাড়া আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া এই পুরস্কার অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানায় সংস্থাটি। এর আয়োজন করে নিজামি গজনভি ইন্টারন্যাশনাল সেন্টার। এর আগে শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ট্রি অফ পিচকে ইউনেস্কোর পুরস্কার বলে চালানো ইউনুস সেন্টারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন। ইউনেস্কোর কোনো সম্মাননা বা পুরস্কার নয়, গজনভি ফাউন্ডেশন কর্তৃক আমন্ত্রণে তিনি সেটা ডক্টর ইউনুসকে দিয়েছেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবার দরজা আনলক জটিলতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। 1.25 ঘন্টা পর চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল 4টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG-125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে।
ঘোষণা আসে বিমানের মাঝখানের দুটি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যার সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে শুনি। আজকে আমার অভিজ্ঞতাটাও এই একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে ৪৫ মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে, দেখার পরে ৫:৪৭ আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘন্টা চক্কর দিয়ে রাত ১:২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ৯ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল। সরিয়ে নেওয়া হয়েছে পাহাড়িকা এক্সপ্রেসের লাইনচ্যুত দুটি বগি। দুর্ঘটনার বিষয়ে রেল কর্মকর্তারা তাৎক্ষণিক কথা না বললেও চালকের দাবি, বগি থেকে কোনো এক যাত্রী টেনেছিলেন ট্রেন থামানোর শিকল। আমিনুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারের মধ্য দিয়ে প্রায় ৯ ঘন্টা পর স্বাভাবিক হল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। বুধবার সন্ধ্যার পর ফেন্সুগঞ্জের কটালপুর এলাকায় লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের দুটি বগি। দুর্ঘটনার আগে কটালপুর সেতুর উপর ট্রেনটির একাধিক বগি বিচ্ছিন্ন অবস্থায় চলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাত ৮টার পর কুলাউড়া জংশন থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছে রিলিফ ট্রেন। রাত ১টার পর উদ্ধার হয় লাইনচ্যুত হওয়া একটি বগি। অন্য বগি উদ্ধারে লেগে যায় আরও ৩ ঘন্টা। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ফেন্সুগঞ্জ থেকে অনেকেই বিকল্প যানবাহনের মাধ্যমে রওনা দেন সিলেটে। ট্রেনের দুইটা পার্ট হয়ে গেছে, আর খাড়া করার পর আরেকটা পার্ট এসে খুব বিকট শব্দ হয়, এরপর লোকজন চিৎকার করে বেরিয়ে পড়ে। সামন ছুটে গেছে এবং পিছন থেকে আইয়া সামনাকে ধাক্কা দিয়ে বিকট শব্দ হইছে। প্রায় ১০০০ কানের উপরে মানুষ হবে, সবাইকে আমরা এই সামনে উস্তারা সরকার সেখানে নিয়ে দেই। দুর্ঘটনার বিষয়ে রেল কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো কথা না বললেও ট্রেনটির চালক জানান, বগি থেকে কোনো যাত্রী টেনেছিলেন ট্রেন থামানোর শেকল। বিকট আওয়াজ করে থামে যাওয়ার পরে আমরা নামি চেক করে দিয়েছি, গাড়ি ডিরেল হয়ে গেছে। দুটা গাড়ি, ওই পিছনের টলি পুরোটাই ডিরেল হয়ে গেছে। ডিরেল হয়ে যাওয়ার কারণে ওইটা গাড়ি থামে গেছে। শিডিউল বিপর্যয়ে পড়ে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ৫ ঘন্টা বিলম্বে ছেড়ে যায় ভোর ৪:১৫। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। শেষ পর্যায়ে পদ্মা রেল লিংক রোডের কাজ। সড়কের পর এবার খুলনা থেকে মাত্র ৩.৫ ঘন্টায় ট্রেনে চড়ে ঢাকায় যাওয়ার অপেক্ষায় এখানকার বাসিন্দারা। জুলাই মাসে কাজ শেষ হয়ে আগস্ট থেকে ট্রেন চালুর পরিকল্পনা রেল বিভাগের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত পদ্মা সেতু। দিনে দিনে যার বহুমুখী সুবিধাও বাড়ছে। 2 বছরে 50টি থেকে বেড়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে খুলনা থেকে নিয়মিত চলছে 150-র বেশি বাস। এবার দক্ষিণাঞ্চলবাসীর আরেক স্বপ্ন পূরণ করতে চলেছে পদ্মা সেতু। সড়কের পর পুরো পদ্মা সেতুর রেল লিঙ্ক এখন প্রায় প্রস্তুত। সেতুর ওপর দিয়ে এরই মধ্যে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত রেল লিঙ্কে ট্রেন চলছে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো 169 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে 94%। সব ঠিক থাকলে আগামী জুলাই মাসেই শেষ হবে পুরো পদ্মা রেল লিঙ্কের কাজ। আর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে খুলনা থেকে নতুন এই রেল রুটে ঢাকায় যাতায়াত। সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন 3 বার খুলনা থেকে ঢাকা ও ঢাকা থেকে খুলনায় যাওয়া আসা করবে ট্রেন। ভৌত অবকাঠামো প্রায় শেষ পর্যায়ে আছে। কিছু স্টেশনের বিল্ডিংয়ের কিছু কাজ আছে, পাশাপাশি আমাদের সিগন্যালিংয়ের কিছু কাজ, এবং সেটি চূড়ান্তভাবে আমাদের টায়ার লাইন দিয়ে আমাদের চালু করতে হবে। পদ্মা সেতুর কল্যাণে রেলের এমন সহজ যাতায়াতের খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। যোগাযোগ ব্যবস্থা
মানে অভূতপূর্ণ উন্নতি ঘটবে দক্ষিণ অঞ্চলে। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঢাকা যাওয়া যাবে, এটা তো আমাদের জন্য খুবই খুশির খবর। ঢাকা যেহেতু রাজধানী, আমাদের ওখানে বিভিন্ন কাজকর্ম থাকে, দিনে দিনে আমরা কাজ মিটায় চলে আসতে পারবো। মানে ট্রেন জার্নিটা যদি ফ্যাসিলিটি পাই পদ্মা সেতুর কারণে, তাহলে আমাদের আর চাওয়ার মানে পূর্ণতা পেয়ে যাবো আমরা। মাল জিনিস নেওয়ার একটা সুবিধা, সব দিক থেকে ট্রেনেই বেটার। দ্রুত ঢাকায় যাওয়া যাবে, সেখান থেকে দ্রুত আসা যাবে। বর্তমানে খুলনা থেকে 3টি ট্রেন বিভিন্ন পথ ঘুরে পদ্মা সেতু ও যমুনা সেতু হয়ে রাজধানী ঢাকায় যায়। এতে সময় লাগে 8 থেকে 10 ঘন্টা। শুধু খুলনা ঢাকা নয়, রেলওয়ে সূত্র বলছে তাদের পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর নাগাদ পদ্মা রেল লিঙ্কে যুক্ত হবে খুলনা বিভাগের 2 বন্দর বেনাপোল ও মংলা। ফলে রাজধানীর সাথে পণ্য আনা নেওয়া যেমন সহজ হবে, তেমনি এই 2 বন্দর দিয়ে আমদানি রফতানিও বাড়বে, যা ভূমিকা রাখবে এ অঞ্চলের সামগ্রিক অর্থনীতিতেও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় অনুমোদনহীন বিভিন্ন কলকারখানার কালো ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ জনজীবন। শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন অ্যাজমা, শ্বাসকষ্ট কিংবা চোখের সমস্যায়। বারবার তাগাদা দিয়েও বন্ধ হয়নি অবৈধ কারখানা। এবারও দ্রুত পদক্ষেপ নেয়ার গথবাঁধা আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের প্রতিবেদন। রাইস মিলের চিমনি থেকে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। পাশের আরেকটি মিল থেকে উড়ে আসছে তুষ, কুড়া ও ছায়ের কণা। এর প্রভাবে পুরো এলাকায় কালো ছায়ের রাজত্ব। নগরীর জনবহুল এলাকা 31 নম্বর ওয়ার্ডে ক্রমান্বয়ে গড়ে উঠেছে অনুমোদনহীন বিভিন্ন কলকারখানা। যেসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত হচ্ছে কালো ছাই। এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চোখের সমস্যা সহ নানা রোগে। দিন কিংবা রাত দরজা জানলা আটকে বসবাস করতে হচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষকে। ঘরের ভেতর ছাই প্রবেশ করে আসবাবপত্র, মেঝে, পোশাক, খাবার সহ বিভিন্ন মালামাল নষ্ট হচ্ছে। বিভিন্ন দফতরে বারবার তাগাদা দিয়েও মেলেনি সুফল। বলা হয়ে থাকে বিশুদ্ধ বায়ু পরিবেশের আত্মা। সেই আত্মাই যখন দূষিত, তখন প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগটা কই? বর্তমানে খুলনা নগরীর লবণচড়া এলাকার বাতাসে উড়ে বেড়াচ্ছে বিষ। সেই বিষের উৎস এ অঞ্চলের কলকারখানা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করায় কালো বিষে নাকাল জনজীবন। সবাই চিন্তা ভাবনা করতেছি যে সবাই স্বেচ্ছায় বাড়িঘর বিসর্জন দিয়ে চলে যাবে, কারণ একটা গর্ভবতী মা, তার কোনো নিরাপত্তা নাই। একটা নবজাতক শিশু, তার কোনো নিরাপত্তা নাই। সে জন্ম থেকে শুরু থেকেই তার শ্বাসকষ্ট। চোখ পুরো এখন মানে বলতে গেলে ব্লক, এবং ভিতরে ছাই আছে, এখনো বাইরেও করতে পারিনি। ছাইগুলো বড় থেকে একদম ক্ষুদ্র আকারে এমনভাবে উড়িয়ে দেয় সমস্ত বাতাসে যে আমরা জালনা দরজা সব বন্ধ করে রাখি। আমরা মানে অতিষ্ঠ হয়ে গেছে ছাইয়ের জন্য। খাবার ভিতরে আমরা ছাই খাচ্ছি, কি করে আমরা বাঁচবো মানুষ? মিল মালিকালারা আরো বলে কি যে আপনারা যান, যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় যান। আর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব জেনেও মিল কর্তৃপক্ষ দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। ধোঁয়া বেরোয়, কিন্তু যেটুক মানে আংশিক, মানে সীমিত অল্প কিছু। পরিবেশের সমস্যা, সকালে পানি মারা হয়েছে, এখন আবার পানি মারা হচ্ছে, এজন্য যাতে না ওড়ে সে ব্যবস্থা আমার প্রতিদিনই করা হয়। সংশ্লিষ্ট দফতরের উদাসীনতায় পরিবেশ বিপর্যয়ের কথা বলছেন পরিবেশবাদীরা। কর্তৃপক্ষের একদিকে যেমন উদাসীনতা, অন্যদিকে হচ্ছে যারা এই উদ্যোক্তা তাদের যেমন স্বেচ্ছাচারিতা বা উদাসীনতা, এগুলোর কারণে হচ্ছে এলাকার মানুষ একরকম বলা চলে যে জিম্মি হয়ে গেছে। আর দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অতি শীঘ্র ওই জায়গায় যাব, যে যদি তাদের এরকম কোনো ব্যবস্থাপনা না নেওয়া হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খুলনা নগরীর 31 নম্বর ওয়ার্ডে অনুমোদনহীন প্রায় 20টি কারখানা রয়েছে। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সময় সংবাদে প্রতিবেদন প্রকাশের পর মুন্সিগঞ্জে রজত রেখা নদীর উৎস মুখ খুলে দিয়ে পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ চলছে। এই মুহূর্তে দিঘির পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। রজত রেখার স্রোতধারা আবার ফিরিয়ে আনবার জন্যে কিন্তু স্বেচ্ছাশ্রম এর জন্য বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসছেন। এখানে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও এলাকাবাসী এসছেন, শিক্ষার্থীরা এসছেন, এবং এই স্কাউট, বিডি ক্লিন এরকম স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু তারা এখন একেবারে রজত রেখার পাড়ে অবস্থান করছে। কোদাল নিয়ে এসছে বিভিন্ন লোকজন, এবং তারা কিন্তু মাটি উঠিয়ে এই যে পদ্মার সঙ্গে সংযুক্ত যেই রজত রেখা, সেটি অনেক স্মৃতি বিজড়িত, সেই স্মৃতি এইকে ফিরিয়ে আনবার জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে। এবং জেলা প্রশাসন থেকে কিন্তু এই স্বেচ্ছাশ্রমের ডাক দেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসক আবু জাফর রিপন বলেছেন যতদিন না এই রজত রেখার জীবন ফিরিয়ে না আনা যাবে ততদিন তারা এই স্বেচ্ছাশ্রম অব্যাহত রাখবেন। এবং এটি কিন্তু একেবারে পদ্মা
পদ্মার মুখের পয়েন্ট, যেখানে একেবারে আড়াআড়ি বাদ দিয়ে এই যে নদীটি সেটির স্রোতধারা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যেখান দিয়ে নৌপথ ছিল এই অঞ্চলে কৃষি এবং এখানকার যে গ্রামীণ অর্থনীতি সঞ্চারিত হতো, যেটিকে প্রাণের এই অঞ্চলে প্রাণ বলা হতো, সেটি কিন্তু এতদিন বন্ধ হয়েছিল। এবং এই পদ্মার সঙ্গে ধলেশ্বরী পর্যন্ত যে যোগাযোগ, এই যোগাযোগ শুধু মুন্সিগঞ্জ অঞ্চলে কিন্তু নয়, এই শরীয়তপুর মাদারীপুর অঞ্চলের লোক কিন্তু এই সহজ পথ দিয়ে নারায়ণগঞ্জ যে শীতলক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। এবং এখানে কিন্তু ভেকু নিয়ে আসা হয়েছে যে এই যে খননের পাশাপাশি যে যন্ত্রপাতি যেগুলো আধুনিক প্রযুক্তি, সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হবে। এবং গ্রামীণ লোকজন যারা রয়েছেন বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, তারা এই নদীর তীর ধরে কাটবেন আর মাঝখান দিয়ে কিন্তু এই স্রোতধারাকে ভিতরে ধাবিত করবার জন্য এই যে ভেকু কাজ করবে। এবং একই সঙ্গে কিন্তু এখানকার ভূমি অফিস থেকে লাল পতাকা দিয়ে শনাক্ত করা হয়েছে যে এই 480 ফুট প্রশস্ত যে নদীটি ছিল, সেটি কিন্তু অনেক স্থানে অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবং সেই যে এখানকার জীববৈচিত্র্য ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো এই ছিল আমার কাছে রজত রেখা খননের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জের দিঘিরপাড় এলাকা থেকে। নির্মাণের 5 বছরেই বিপজ্জনক হয়ে উঠেছে সাতক্ষীরার বাইপাস সড়ক। বিভিন্ন স্থানে দেবে গেছে মাটি, প্রায় ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। সড়ক বিভাগ দুষছে ভোমরা বন্দর দিয়ে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলকে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য, আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে প্রতিবেদন। দেবে গেছে সড়কের দুই পাশ, কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং। 2019 সালের 16 অক্টোবর উদ্বোধন করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ থেকে বিনের পোঁতা বিসিক শিল্পনগরী পর্যন্ত বাইপাস মহাসড়ক। 5 বছরের মধ্যে সড়কটি হয়ে উঠেছে জেলাবাসীর চিন্তার কারণ। এলাকাবাসী জানায় 12.3 কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় দেবে গেছে মাটি, প্রায় ঘটছে দুর্ঘটনা, এমনকি ঘটছে প্রাণহানিও। উঁচু নিচুর কারণে মোটরসাইকেল আসে আর অ্যাক্সিডেন্ট করে। বাইপাস মহাসড়ক এখন মৃত্যুজনক হয়ে গেছে। একাধিক লোক এখানে অ্যাক্সিডেন্ট করে গুরুতর আহত হয়, অনেকে মারাও যায়। রাস্তা যদি ঠিক না করে তাহলে তো ঝামেলা। প্রশাসনের কাছে আমরা কামনা করতেছি। তবে ভোমরা বন্দর ব্যবহারকারী অতিরিক্ত পণ্যবাহী ট্রাক চলাচলকে দুষছে সড়ক বিভাগ। নির্মাণাধীন ওয়েট স্কেলের কাজ শেষ হলে সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ওভারলোডের কারণে। ওয়েট স্কেল অলরেডি প্রায় 60%-এর উপরে কাজ সম্পন্ন হয়েছে। এটা যদি যথাযথভাবে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই লোড কন্ট্রোল করতে পারবো। সড়ক বিভাগের তথ্য মতে সাতক্ষীরার বাইপাস সড়ক নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 90,41,21,000 টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। উদ্বোধনের 7 মাস পরও চালু হয়নি যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিট। সব যন্ত্রপাতি বসানোর পরও তা কোনো কাজে আসছে না। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লিফটের অভাবে ইউনিটটি চালু করা যাচ্ছে না। জুয়েল মিথ্যার পাঠানো তথ্য, আব্দুল কালাম আজাদের ছবি নিয়ে প্রতিবেদন। করোনা মহামারীকালে 2021 সালের নভেম্বরে যশোর জেনারেল হাসপাতালে 5 শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়। পরে চতুর্থ তলায় নতুন করে 10 শয্যার আইসিইউ ও আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। স্থাপন করা হয় প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও। গত বছর 14 নভেম্বর ইউনিটটি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 7 মাস পার হলেও এখনও চালু হয়নি আইসিইউ ইউনিটটি। এ কারণে আধুনিক যন্ত্রপাতি কোনো কাজে আসছে না মুমূর্ষু রোগীদের। এতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা। চিকিৎসা যারা ব্যবস্থা করেন এদের অবহেলা, লিফট ব্যবস্থা না থাকার কারণে 4 তলায় লোকজন উঠে নিয়ে যে মূলত সেবাটা কষ্টকর হয়ে যায়। হাসপাতালে অসংখ্য আইসিইউ রোগী আসে, কিন্তু সঠিকভাবে কর্তৃপক্ষ বেড দিতে না পারায় অনেক রোগী এখান থেকে ঢাকায় চলে যাচ্ছে, খুলনায় চলে যাচ্ছে। আইসিইউর অভাবে আমাদের এখানে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে এবং সেবা না পেয়ে মানুষজন এখান থেকে ঢাকায় নিয়ে যাচ্ছে এবং ঢাকায় নিয়ে যাওয়ার পথেও মারা যাচ্ছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কেবল লিফটের অভাবে ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। তবে আগামী অর্থ বছরের মধ্যেই চালুর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। লিফট যেদিনই চালু হবে 14 তলা পর্যন্ত, সেই দিনই আইসিইউ চালু হবে। যশোর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় ওনারও বক্তব্য একই যে 14 তলা পর্যন্ত লিফট না চালু হইলে আইসিইউ ওখানে শিফট করা সম্ভব না। যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ভবনের ওপরে 1 তলা বর্ধিত করে আইসিইউ ইউনিট চালু করা হয়। তবে 3 তলা পর্যন্ত লিফটের সুবিধা থাকলেও 4 তলা পর্যন্ত তা বাড়ানো হয়নি।
সময় সংবাদ, যশোর। ঘূর্ণিঝড় রেমাল কেড়ে নিয়েছে জাল নৌকা সহ জেলেদের মাথা গোজার ঠাঁই। অন্যদিকে সুন্দরবনে মাছ ধরায় চলছে 3 মাসের নিষেধাজ্ঞা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে বাগেরহাটের মোংলার অন্তত 30,000 জেলে। সংকট মোকাবেলায় সরকারি সহায়তার দাবি তাদের, আর প্রণোদনার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে প্রতিবেদন। গত 26 মে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় বাগেরহাটের মোংলা উপকূলের জেলেদের জাল নৌকা সহ মাছ ধরার সরঞ্জাম। বিধ্বস্ত হয় ঘরবাড়ি। এখনও অনেক জেলে অস্থায়ী ঘর তুলে কোনো রকম বসবাস করছেন। এরই মধ্যে শুরু হয়েছে সুন্দরবনে মাছ ধরার ওপর 3 মাসের নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপজেলার অন্তত 30,000 জেলে। একদিকে ঘূর্ণিঝড়ের আঘাত, অন্যদিকে বন্ধ উপার্জন। নিবন্ধিত 1/3 জেলে সরকারি খাদ্য সহায়তা পেলেও বাকিরা অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় সরকারি সহায়তার দাবি তাদের। 10-15 জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। 2 দিনে 3 দিনে একদিন খাইতে যা করতে তো না খাইবে, দিন জোট কাটাইতে যাবে সবাই। এই অনেক কিছু আছে কিন্তু আমরা পাইনি, আমাদের দেয় না, নাম নেয় না, তো আমরা কি করব? আর নদীতেও মাছ নাই, দাঁড়ানোর জন্য নাই, আমরা কি করবে? 3 দিনও না খেয়েছিলাম আমরা ঝড়ের পরে। ভাঙিছিল কি হয়েছে, কি পরিস্থিতি, কোনো নদীতে কিছু নাই, মাছ নাই, কোনো কিছু নেই। মানুষ অসহায় পরে দিন যাপন করতে। সুন্দরবনে মাছ মারতে যাইতে পারতেছি না, এই নিয়ে সব মিলে আমরা খুব অসহায় আছি। অনিবন্ধিত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলেদের তথ্য সংগ্রহ করে সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। প্রাথমিকভাবে উপজেলা থেকেও যে তালিকা তৈরি করা হয়েছে ঘর দেওয়ার বিষয়ে, যে এলাকাগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে সেগুলোকেই আমরা এবার গুরুত্ব দেব বেশি, যেন আমাদের এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। চালটা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আমার চেয়ারম্যানদের সাথে কথা হয়েছে, তারা এখনই দিবে। ঈদের আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু ঈদের আগে যেহেতু ঈদ উপহার হিসেবে 10 কেজি চাল সকলকে দেওয়া হয়েছিল, এই জন্য জেলেদের ওই চালটা আমরা ঈদের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছের প্রজনন বাড়াতে প্রতি বছর 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করে সরকার। সময় সংবাদ, মোংলা। পুঁজিবাজারে কারসাজি আর বেআইনিভাবে শেয়ার লেনদেন যেন ওপেন সিক্রেট। এতে জড়িত খোদ ডিএসি পরিচালক সহ সরকারি কর্মকর্তারাই। দুর্বল কোম্পানিগুলো ব্যবহার করে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সর্বশান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। বিপরীতে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে রাঘব বোয়ালরা। আলতাফ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। যেখানে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নেই, সেখানে আবার কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর তাতে জড়িত সরকারি কর্মকর্তারাই, যা দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট দেশের পুঁজিবাজারে। সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ডিএসসি পরিচালক আব্দুল্লাল মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর বিষয়টি যেন খোলাসা হলো আরও। বিনিয়োগকারীদের অভিযোগ, প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। প্লেসমেন্টটা ক্যান্সেল করা উচিত। প্লেসমেন্ট দেয়ার শুড নট হ্যাভ এনি প্লেসমেন্ট। উই আর টু মাচ সাফারিং। আমাদের একদম বাড়ি ঘর, ধন সম্পদ সব শেষ। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে অনেক ধরনের কারসাজি হচ্ছে। অভিযোগ উঠেছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আর বেআইনিভাবে ডিএসির পরিচালক লেনদেন করেছেন 13 কোটি 15 লাখ টাকার শেয়ার। বিশ্লেষকরা বলছেন এমন আরও অনেক ঘটনাই শেয়ার বাজারকে নিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম পর্যায়ে। এটা তাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের চক্রের মধ্যে ঝামেলা হয়েছে, তাই বিষয়গুলো আসছে। অন্য কোনো চক্র আবার অন্য কোনো ফর্মে চলছে। এখন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা, যে যার মতো করে টাইম পাস করা, বাট এতে তো আদৌ বাজারে কিছু হবে না। বাজারকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে গেলে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। 2010 সালে বড় ধসের আগে রমরমা বাণিজ্য গড়ে ওঠে প্লেসমেন্ট শেয়ারের। পরে আইন করে তার লাগাম টানতে চাইলেও এখনও থামেনি সেই কারসাজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরাস হ্যাসপিল। আগামী 10 সেপ্টেম্বর রায় ঘোষণা করবেন আদালত। সোমবার এ সিদ্ধান্তের কথা জানান ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড। হ্যাসপিলের 25 বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত।
অবশেষে আদালতে দাঁড়িয়ে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত হ্যাসপিল। তাকে সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। স্থানীয় সময় সোমবার সিদ্ধান্তের কথা জানান ম্যানহাটন সুপ্রিম কোর্টের 12 সদস্যের জুরি বোর্ড। আদালতে হ্যাসপিল দাবি করেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার লক্ষ্যে নানা উপহার কেনার জন্য ফাহিমের অর্থ চুরি করেছিলেন। সেই ঘটনা লুকাতেই এই হত্যাকাণ্ড। অবশ্য হ্যাসপিল অনুতপ্ত বলে দাবি তার আইনজীবী স্যাম রবার্টসের। এ সময় তার সাজা কমানোর দাবিও করা হয়, তবে সে দাবি নাকচ করে দেয় আদালত। হ্যাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয় আগামী 10 সেপ্টেম্বর। আইনজ্ঞরা জানান 25 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে হ্যাসপিলের। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস পরই তারই ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। ফাহিম সালের বাবার বাড়ি চট্টগ্রামে। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সিস্টেমে পড়াশোনার সময় 2015 সালে ঢাকায় ফিরে যৌথভাবে পাঠাও অ্যাপ চালু করেন ফাহিম। এছাড়া নাইজেরিয়ায় গোকান্ডা নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মও চালু করেন। ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আজ থেকে জার্মানিতে কার্যকর হচ্ছে নতুন নাগরিকত্ব আইন। সংস্কারের মাধ্যমে আইনটি আরও বেশি অভিবাসী বান্ধব করা হয়েছে বলে মনে করেন প্রবাসীরা। নতুন আইনে দ্বৈত নাগরিকত্বের সুযোগ রাখা সহ 3 থেকে 5 বছরের মধ্যেই দেশটির পাসপোর্ট দেওয়ার বিধান রাখা হয়েছে। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। গেল বছরের আগস্ট মাসে জার্মানিতে বসবাসরত প্রবাসীদের জন্য প্রচলিত বিদ্যমান অভিবাসন আইনের জটিল বিষয়গুলো সংস্কার ও আরও সহজ করার সিদ্ধান্ত নেয় সলজ প্রশাসন। অভিবাসীদের মূল জনগোষ্ঠী ও সমাজের অংশীজন করতে নতুন নাগরিকত্ব আইনে অনুমোদন দিয়েছিল জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে আইনটির কার্যকর শুরু হবে। গেল বছরের 23 আগস্ট মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, এখন থেকে দেশটির অভিবাসীরা 8 বছরের পরিবর্তে মাত্র 5 বছরের মধ্যেই জার্মান নাগরিক হতে আবেদন করতে পারেন। তবে উচ্চশিক্ষিত এবং জার্মান ভাষা জানাদের ক্ষেত্রে আরও কম সময়ে মিলতে পারে পাসপোর্ট এবং দ্বৈত নাগরিকত্ব। সব মিলিয়ে বাংলাদেশিদের জন্য আইনটি মঙ্গল বয়ে আনবে এমন বিশ্বাস প্রবাসীদের। আগে যেমন 8 বছরের ভিতর যেমন জার্মান পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হবে, সেখানে 8 বছরের জায়গায় 5 বছর করছে, এবং যারা হায়ার এডুকেটেড আছে তারা 3 বছরের মাধ্যমে এখন জার্মান পাসপোর্ট আবেদন করতে পারবে। আমার বাবা মা বাংলাদেশি, এইটা বাংলাদেশিদের জন্য খুবই ভালো হবে। বড় একটা সুযোগ, যারা অনেক দিন এখানে আছে, অনেক জটিলতার কারণে বা পুরনো আইন জটিলতার কারণে পায় নাই, এখন ইজিলি সবাই পাবে। নতুন আইনে দেশটিতে নিয়মিত কর পরিশোধ সহ বৈধভাবে বসবাস, জার্মান ভাষায় পারদর্শিতার পাশাপাশি যে কোনো বিষয়ে কর্মদক্ষতাকে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচনায় নেবে দেশটির অভিবাসন দপ্তর। যারা রাজনৈতিক আশ্রয় আছে, যারা সরকারি সহযোগিতায় আছে, যারা ভাষার ব্যাপার আছে, একটা লেভেল আছে বিয়ন্ড অন আইনস বলে, যেটা ওইটা নাই, আইনবুর্গরং টেস্ট আছে, এইটা নাই, এই সমস্ত কারণে তারা আবেদন করতে পারবে না। অভিবাসন আইনটির কার্যকর করার প্রসঙ্গে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেন, এই আইনটি অভিবাসীদের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তবে যারা জার্মানির মূল্যবোধকে সম্মান দেখাবে না, তাদের নাগরিকত্ব দেয়া হবে না। দেশটির পার্লামেন্টে বিরোধী রাজনৈতিক দলগুলোর আহ্বান উপেক্ষা করে প্রণয়ন করা নতুন নাগরিকত্ব আইনে আরও বলা হয়, জার্মানির সাধারণ জনগণ ও সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড, ইহুদি বিদ্বেষ সহ সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থী কোনো কাজে জড়ানো অভিবাসীরা নাগরিকত্বের জন্য বিবেচিত হবেন না। বিদেশিদের জন্য জার্মানিতে নাগরিকত্ব আইনটি সহজ, সাবলীল, একই সাথে আধুনিকায়ন করার সলজ প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানালেও এএফডির মতো কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলো বলছে এই আইনটি অগ্রহণযোগ্য। কোনো রকম বাছ বিচার ছাড়াই বিদেশিদের নাগরিকত্ব দিলে জার্মানির সমাজ, সংস্কৃতি, একই সাথে মূল্যবোধ চরম ক্ষতির মুখে পড়তে পারে বলে মত ডানপন্থী রক্ষণশীল দলগুলোর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপরে দিয়ে মেট্রো, নিচে দিয়ে নৌকা, আর মানুষ চলতে চায় কোমরের উপরে কাঁচা দিয়ে, মানুষজন পড়ে যাইতেছে, আর তো পা ভেঙে আসলো আমার। প্রভাবশালী যারা অন্যায়কারী, যারা মাসলম্যান, তার কাজ হচ্ছে অপকর্ম করা। খাল দখল করে গড়ে উঠেছে ভবন, ওয়াসার পাম্প। অল্প বৃষ্টিতেই ডুবছে মিরপুর। প্রভাবশালীদের কাছে অসহায় কাউন্সিলর। দায় এড়ানোর সুযোগ নেই বলছেন নগরবিদরা।
পদবীর দাপটে গাজীপুরে ছাগলকান্ডের মতিউরের অঢেল সম্পত্তি, টঙ্গীতে গার্মেন্টস কর্মী শ্যালক রাতারাতি বনে গেছেন শিল্পপতি, ভাইয়ের দখলে 19 কোটি টাকার জমি। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ মনির। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।